ডায়াবেটিস আসলে কত ধরনের? আসলে ডায়াবেটিস কিন্তু অনেক ধরনের ডায়াবেটিস আছে। ডায়াবেটিস যাদের হয় অনেকের কোনো লক্ষণ থাকে না, সেটি আসলে কতটা বিপজ্জনক? ডায়াবেটিসের যদি কোনো জটিলতা না থাকতো তাহলে আমরা ডায়াবেটিসকে নিয়ে অত মাথা ঘামাতাম না। এই ওষুধটাকে আমরা এত গুরুত্ব দিচ্ছি অনলি বিকজ অফ ইটস কমপ্লিকেশনস, শুধুমাত্র এই ওষুধটার জটিলতার কারণে। খাবার নিয়ে কিন্তু এক ধরনের জটিলতা আছে যে ডায়াবেটিস রোগীরা কি খাবে, ভাত না রুটি, এটা একটু জানতে চাই। আচ্ছা, আমরা ভাতই খাই, রুটিই খাই, পরোটা খাই। বাংলাদেশে ডায়াবেটিস এত দ্রুত বাড়ছে কেন? এর কারণটা কি? আচ্ছা, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে কিন্তু ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। ধারণা করা হয় যে প্রায় অর্ধেকের উপর রোগী এই এখনো জানে না যে তাদের ডায়াবেটিস আছে, কিন্তু ডায়াবেটিস ক্যারি করে চলছে। ডায়াবেটিস একটি রোগ যা নীরবে শরীরে বাসা বাঁধে। অনেক সময় লক্ষণ বোঝার আগেই তা জটিলতা তৈরি করে। বাংলাদেশে প্রতি 10 জন প্রাপ্তবয়স্কের মধ্যে প্রায় 1 জন ডায়াবেটিস আক্রান্ত। অনেকে জানেন, অনেকেই জানেন না। বাংলানিউজ 24-এর হ্যালো ডক্টর অনুষ্ঠানে আজ আমরা জানব ডায়াবেটিস আসলে কি, কেন বাড়ছে এই রোগ, কিভাবে তা নিয়ন্ত্রণে রাখা যায়। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলতে স্টুডিওতে আমাদের সাথে আজকে আছেন অধ্যাপক ডাক্তার আব্দুল মান্নান সরকার, সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান, ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা। ডাক্তার মান্নান সরকার, বাংলানিউজ 24 হ্যালো ডক্টর অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ। ডাক্তার মান্নান সরকার, আপনার কাছে প্রথমে আসলে সহজ করে জানতে চাই যে ডায়াবেটিস আসলে কি? আমি একজন ডায়াবেটিস এবং হরমোন রোগ বিশেষজ্ঞ হিসাবে খুব সহজ করে যদি বলি, আমাদের যে পাকস্থলী আছে এখানে পেটে, তার পেছনে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে যেটাকে আমরা বলি প্যানক্রিয়াস অথবা অগ্নাশয়। সেখান থেকে কিছু হরমোন আসে, যে হরমোনগুলো আমাদের রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। ডায়াবেটিস আমরা তখনই বলি যখন একটা নির্দিষ্ট মাত্রা গ্লুকোজ অতিক্রম করে যায় রক্তে, আর সেটা ঘটে তখনই যখন আমার যে প্যানক্রিয়াসের কথা বললাম সেখান থেকে ইনসুলিন বলে একটা গুরুত্ব হরমোন একেবারেই আসে না। এই একটা ব্যাপার হতে পারে। আরেকটা হয় যে ইনসুলিনটা আসছে কিন্তু তার কাজটা ঠিক মতো করতে পারছে না, ইনসুলিনের অকার্যকারিতা। ঠিক এই অবস্থাটা যখন হয় তখনই রক্তে একটা গ্লুকোজের মাত্রাটা একটা নির্দিষ্ট মাত্রা অতিক্রম করে যায়। যেমন খালি পেটে 7 মিলিমোল বা তার উপর, আর খাবার 2 ঘন্টা পর, অথবা 75 গ্রাম গ্লুকোজের একটা শরবত খাওয়ার 2 ঘন্টা পর যদি সেটা 11.1 মিলিমল বা তার উপরে চলে যায়, তখনই আমরা ডায়াবেটিস বলি। আচ্ছা, সেক্ষেত্রে ডায়াবেটিস আসলে কত ধরনের এবং তাদের মধ্যে মূল পার্থক্যগুলো কি কি? হ্যাঁ, আমরা যে ডায়াবেটিস কথাটা বলি, আসলে ডায়াবেটিস কিন্তু অনেক ধরনের ডায়াবেটিস আছে। আচ্ছা, তবে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা ধরন সেগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন একটা টাইপ হচ্ছে টাইপ 1। আমি যে কথাটা বলেছিলাম যে ইনসুলিন একদমই থাকে না, ইনসুলিন যে কোষ থেকে আসে, বিটা সেল নামক একটা কোষ, ওই কোষটাই নষ্ট হয়ে যায়, যার ফলে আর ইনসুলিন থাকে না। তখন যে ডায়াবেটিসটা হয় এটাকে আমরা বলি টাইপ 1 ডায়াবেটিস। সেখানে দেখা যায় যে তাদের বয়স 30-এর নিচে থাকে, তাদের বাবা মার বা ফ্যামিলির বংশগত তেমন কোনো একটা হিস্ট্রি থাকে না যে তার ডায়াবেটিস আছে, এবং তারা খুব কম বয়সে ডায়াবেটিস হতে পারে। যেমন এই 4-5 বছর, 7-8 বছর, 10-15 বছর দেখা যায় এই বাচ্চাগুলো কেমন যেন শুকিয়ে যাচ্ছে, ঠিকমতো স্বাভাবিক কাজ করতে পারে না, স্কুলে গেলে সেই পড়াশোনা করতে পারে না। তারপরে তারা কেবল বারবার পানি খাচ্ছে, পিপাসা বেশি। তারপর দেখা যাচ্ছে তার বারবার প্রস্রাব হচ্ছে এবং সে খুব ক্লান্ত এবং তার ওজন কমে যাচ্ছে। বাবা মারা তখনও চিন্তা করতে পারে না যে এতটুকু বয়সের একটা বাচ্চার ডায়াবেটিস হবে, যেহেতু বংশে তেমন ডায়াবেটিস কারো নেই। এরাই হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। এই যে বারবার পানি খাচ্ছে, এই যে প্রস্রাব করতে যাচ্ছে, এটা ইনসুলিন না থাকার কারণে। এটা হলো টাইপ 1। আরেক ধরন আছে যেটা হলো টাইপ 2 ডায়াবেটিস। সারা পৃথিবীতে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় আপনার 58 কোটির উপর, প্রায় 59 কোটি সারা পৃথিবীতে। আর আমাদের বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় আপনার 1.5 কোটি
টাচ করেছে। তো এই ডায়াবেটিস রোগীদের মধ্যে আমি যে টাইপ 2 কথাটা বলতেছি, এই টাইপ 2 রোগী কিন্তু বেশি। আমাদের বাংলাদেশে যদি আমরা শতকরা হিসাব করি তাহলে প্রায় 98-99% রোগী হচ্ছে আমাদের টাইপ 2, আর বাকি অল্প সংখ্যক কিছু রোগী তারা হচ্ছে টাইপ 1। তো টাইপ 2 ডায়াবেটিস রোগীরা দেখা যাচ্ছে যে তাদের বয়স সাধারণত 30-এর উপর, তারা একটু হেলদি হয়, তাদের বাবা মার একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে যে তাদের ডায়াবেটিস আছে, এবং তারা একটু বেশি খাওয়া দাওয়া করে, ভোজন রসিক, তারা একটু তেমন একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে না, একটু অলস জীবন যাপন করে, এই অবস্থায় থাকে। এবং আশ্চর্যের ব্যাপার হলো তাদের যে ডায়াবেটিস আছে এটা আমাদের প্রায় 70-80% রোগী বুঝতেই পারে না যে তার ডায়াবেটিস হয়েছে। এটা রোগীর কোনো দোষ না, অসুখটাই এমন যে কোনো লক্ষণ থাকে না। আমি টাইপ 1 ডায়াবেটিসে বলেছি ঘন ঘন পিপাসা, প্রস্রাব বেশি, টায়ার্ড হয়ে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, এগুলোর অনেক লক্ষণই কিন্তু নাই টাইপ 2 ডায়াবেটিস রোগীদের। যার ফলে ওরা যখন কোনো একটা রুটিন হেলথ চেক আপ করতে আসে তখন ধরা পড়ে হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হলো, তারপরে তার অপারেশন লাগবে, তার আগে করে তখন দেখে যে অনেক বেশি, অথবা এমনি কোনো একটা সার্জারি বা কিছু করবে, তখন দেখা গেলো যে তার সুগারটা বেশি। রোগী নিজেই অবাক হয়ে যায় যে আমার ডায়াবেটিস হয়েছে, আমার তো কোনো লক্ষণই নেই। এই হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। আরও এক ধরনের ডায়াবেটিস আমরা বলতে পারি গর্ভকালীন ডায়াবেটিস। দেখা যাচ্ছে তার কোনো ডায়াবেটিস নেই, কিছু নেই, ভালো আছে, কনসিভ করলো, তারপরেই দেখা গেল বিশেষ করে প্রথম দিকেই অথবা এই 24 থেকে 28 সপ্তাহ যখন হয় প্রেগনেন্সি, তখনই দেখা যাচ্ছে তার সুগারটা বেড়ে যাচ্ছে এবং ডায়াবেটিস। এটাকে আমরা বলি গর্ভকালীন ডায়াবেটিস, জেস্টিশনাল ডায়াবেটিস। এই ডায়াবেটিসটা তাদেরই হয় যাদের বাবা মার ডায়াবেটিস থাকে, যে সমস্ত মহিলারা একটু মোটা, যাদের একটা হিস্ট্রি থাকে যে কয়েকবার অ্যাবর্শন হয়েছে, আমরা ব্যাড অবস্ট্যাটিক হিস্ট্রি বলি। তো তাদেরই পরীক্ষা করলে দেখা যায় যে গর্ভাবস্থায় তাদের ডায়াবেটিসটা ধরা পড়েছে। এটা একটা বিশেষ অবস্থা, এটা চিকিৎসাও কিন্তু করতে হবে খুব ইয়েভাবে। যদি আমরা এটাকে ইগনোর করি অথবা বলি যে না এটা তেমন কিছু না, তাহলে কিন্তু যে কোনো সময় বাচ্চার অ্যাবর্শন হতে পারে, মায়ের কতগুলো জটিলতা হতে পারে প্রেগনেন্সির কারণে, ওই ইয়েতে পানি বেশি জমে যেতে পারে, তার অ্যাক্লামশিয়া, প্রি অ্যাক্লামশিয়া কতগুলো অসুখ আছে সেগুলো হতে পারে। তো সেই জন্য আমরা গর্ভকালীন ডায়াবেটিসকে বিশেষ গুরুত্ব সহকারে দেখি। আরেকটা ধরন আমরা ডায়াবেটিস বলবো না, মাঝামাঝি, বিশেষ করে এরকম অনেক রোগী আমাদের আজকাল আছে যে তারা কিন্তু পরীক্ষা করলে দেখা যায় যে তাদের ব্লাড সুগারটা সামান্য একটু বেশি, আর কিন্তু এটা কিন্তু নর্মালও না, একটু বেশি। এটা নর্মালও না, ডায়াবেটিসও না, ইন বিটুইন। কেউ কেউ এটাকে বর্ডারলাইন ডায়াবেটিস বলে, আমরা এটাকে বলি প্রি ডায়াবেটিস। প্রি ডায়াবেটিসকে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে খুব গুরুত্ব সহকারে দেখা হয়। এই কারণে দেখা হয় কারণ প্রি ডায়াবেটিসকে কিন্তু ঠেকানো সম্ভব, প্রথমেও যদি আমরা একটু চেষ্টা করি। আবার যাদের প্রি ডায়াবেটিস হয়ে গিয়েছে তাদের জন্য ডায়াবেটিস না হয় কতগুলো ব্যবস্থা নেওয়া, তার খাদ্যাভ্যাস, প্রয়োজনে কিছু ওষুধ, জীবন যাপনের প্রণালী, এগুলো ঠিক করে দিলে দেখা যাচ্ছে যে তার আর টাইপ 2 দিকে অগ্রসর হচ্ছে না, ডায়াবেটিসের দিকে যাচ্ছে না। তো মোটামুটি যদি আমরা বলি, এরপরও অনেকগুলো অনেক রকমের ডায়াবেটিস আছে, সেগুলো অত কমন না, সেগুলো নিয়ে এই মুহূর্তে আমরা আর আলোচনা করতে চাই না। গর্ভকালীন যে ডায়াবেটিসের কথা আপনি বললেন, সেই ক্ষেত্রে বাচ্চা প্রসবের পর কি সেই মাটির ডায়াবেটিস থেকেই যায় নাকি সেটা পরে ঠিক হয়ে যায়, মানে এটির প্রক্রিয়াটা কি হয় পরবর্তীতে? হ্যাঁ, আমরা যখন একবার গর্ভকালীন ডায়াবেটিস বলবো তাদেরকেই বলবো যারা যখন কনসিভ করে তার আগে তার কখনো ডায়াবেটিস ছিল না, শুধু গর্ভাবস্থার কারণেই কিন্তু ডায়াবেটিস হয়েছে। তারা যদি সুন্দরভাবে আমরা নিয়ন্ত্রণ করি, একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ সাথে একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ, ধাত্রী বিশেষজ্ঞ, তখন কিন্তু সুন্দরভাবে স্মুথলি প্রেগনেন্সিটা রান করে এবং সুন্দর একটা স্বাভাবিক ডেলিভারি হয়। এই স্বাভাবিক ডেলিভারির পরে আমাদের প্রায় 90% রোগী তাদের ডায়াবেটিস ভালো হয়ে যায়। ডেলিভারিটা নর্মাল হোক অথবা সিজার হোক, দেখা যায় তারপরের দিনই কিন্তু আর ডায়াবেটিস নেই, নর্মাল বেশিরভাগ 90%। আর যেই 10%, সেই 10%-এর মধ্যে
আম, 10% রুগী 10 বছরের মধ্যে আবার ডায়াবেটিস ডেভেলপ করে। এর মানে তাদের ডায়াবেটিস পুরোপুরি ফুল ডায়াবেটিস ডেভেলপ করার একটা প্রবণতা থাকে, এবং তাদের যে ডায়াবেটিসটা হয় এটা হয় টাইপ 2। আমি যে কথাটা বলেছিলাম আর কি আগে, ওই যে ডায়াবেটিসের Type 2 ধরন। মানে যে 10% পেশেন্ট হুম, পরবর্তীতে আবার ডায়াবেটিসে আক্রান্ত হন, হুম। তাদের কি পরিবারে বা বংশে কোনো ইতিহাস রয়েছে ডায়াবেটিসের? তারাই কি পরবর্তীতে আবার ডায়াবেটিসে আক্রান্ত হন কিনা? হ্যাঁ, যাদের যত বেশি বংশগত ইতিহাসটা বেশি থাকবে, যে তার বাবা মার হুম, হুম। ডায়াবেটিস, তাদের ডায়াবেটিস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সেখানেও আমরা ডায়াবেটিস এবং হরমোন রোগ বিশেষজ্ঞ, তারা যদি সেই সময় আসে গর্ভকালীন পরে, আমরা সাধারণত 3 মাস পরে সব ভালো, হুম, হুম। সুগার ভালো হয়ে গেছে, আচ্ছা। 3 মাস পরে আমরা একটা পরীক্ষা করি, এই গ্লুকোজ খাইয়ে তারপরে একটা পরীক্ষা। তো ওই পরীক্ষাটা করে আমরা বলে দিই যে না, আপনার ডায়াবেটিস নেই, অথবা আপনি এখন প্রি ডায়াবেটিস অথবা ফুল ডায়াবেটিস। তখন সেভাবে তার চিকিৎসা হয়। তো সেই জন্য 3 মাস পরে একটা ফলো আপে আসলে তখন পুরোপুরি একটা নির্ণয় হয় যে আসলে সে কোন অবস্থায় আছে। আচ্ছা, অনেকের ক্ষেত্রে ডায়াবেটিস যাদের হয় অনেকের কোনো লক্ষণ থাকে না, সেটি আসলে কতটা বিপজ্জনক? প্রায় 70-80 ভাগেরই কোনো লক্ষণ থাকে না। এটা কিন্তু অসুখটার ধরনই এমন, এটাই বিপজ্জনক। কেন আচ্ছা। বিপজ্জনক? রুগীরা কোনো এই ব্যাপারে খেয়াল দেয় না, ডাক্তারের কাছে আসে না। ইতিমধ্যে দেখা যায় যে ডায়াবেটিসকে আমরা এত গুরুত্ব দিচ্ছি শুধু একটা কারণে, ডায়াবেটিসের যদি কোনো জটিলতা না থাকতো তাহলে আমরা ডায়াবেটিসকে নিয়ে অত মাথা ঘামাতাম না। তো যেহেতু রুগীদের লক্ষণ থাকে না, হয়তো দেখা গেলো তার 3-4 বছর আগে থেকে ডায়াবেটিস, ইতিমধ্যে কোনো কন্ট্রোল নাই খাবারের, অথবা তার ফিজিক্যাল হুম, অ্যাক্টিভিটি কোনো নাই, যার ফলে রুগীও বুঝতে পারে না। যখন আমাদের কাছে আসে প্রথম জানতে পারে যে তার ডায়াবেটিস, এর মধ্যে দেখা যায় তার চোখের জটিলতা, হুম, হুম, হুম। রেটিনোপ্যাথি, তার কিডনির ফাংশন হয়েছে, কেমন, তার নিউরোপ্যাথি, স্নায়ুর জটিলতা, বিভিন্নগুলো নিয়ে তখন পেশেন্ট আসে। সেজন্য যত আর্লি ডায়াগনোসিস হয় ততই কিন্তু জটিলতাগুলোকেও ঠেকানো যায় অথবা বিলম্বিত করা যায়। যেহেতু টাইপ 2 ডায়াবেটিস রোগীগুলোরই আপনার বেশি লক্ষণ থাকে না, সেজন্য তারা যখন আমাদের কাছে আসে, অনেক রোগীরই দেখা যায় ইতিমধ্যে কিছু জটিলতাও হয়েছে। এটাই হলো আপনার যাদের কোনো লক্ষণ থাকে না, তাদের ওই দিকটা হলো এটা, যে তারা ওই জটিলতাগুলো ডেভেলপ করে তখনও বুঝতে পারে না। তাহলে মোটা দাগে ডায়াবেটিসের স্বাভাবিক যে লক্ষণগুলো কি কি তাহলে? হ্যাঁ, ওইটা তো আমি বলেছি। ডায়াবেটিসের ক্লাসিক কতগুলো আছে, যেমন অতিরিক্ত পিপাসা, হুম, আচ্ছা। অতিরিক্ত ক্ষুধা, অতিরিক্ত প্রস্রাব এবং ঘন ঘন কেবল প্রস্রাব, এবং ওজন কমে যাওয়া, ক্লান্তি বোধ করা, স্বাভাবিক যে কাজটা করার এই কাজটা করতে পারছে না, হাঁপিয়ে ওঠে, একেবারে ক্লান্ত হয়ে যায়। তখন কিন্তু আমরা বলি যে ডায়াবেটিস আছে কিনা চেক করো। এই লক্ষণগুলো আমি বলেছি। টাইপ আচ্ছা। 1 যে ডায়াবেটিস, যাদের শরীরে ইনসুলিন থাকে না, ইনসুলিন যে কোষ থেকে আসে হুম, হুম, ওটা হুম। নষ্ট হয়ে যায়, তাদের ব্যাপারে এই লক্ষণগুলো বেশি দেখা যায়। ডায়াবেটিস যদি ধরা না পড়ে বা ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে, তাহলে আসলে কি কি ক্ষতি হতে পারে? হ্যাঁ, আমি যে কিছুক্ষণ আগে একটা কথা বললাম, যে ডায়াবেটিস যে অসুখটা, এই অসুখটাকে আমরা এত গুরুত্ব দিচ্ছি অনলি বিকজ অফ ইটস কমপ্লিকেশনস, শুধুমাত্র এই ওষুধটার জটিলতার কারণে। আচ্ছা। যদি তেমন একটা জটিলতা না থাকতো তাহলে আমরা এই ওষুধ, সুগার বেড়েছে ঠিক আছে থাক না, হুম, হুম। কিন্তু এই সুগারটা যে বাড়তি, এবং ডায়াবেটিস রোগী যদি এটা আমরা ঠিকমতো ডায়াগনোসিস না করতে পারি, অথবা ডায়াগনোসিস হয়েছে, রোগী ভালো মতো নিয়মকানুনগুলো ফলো করে না, খাবারের অথবা কোনো ওষুধ নেওয়া, ডাক্তারদের যেই অ্যাডভাইস, হুম, হুম, হুম। তখন দেখা যায় যে তার কতগুলো জটিলতা ডেভেলপ করে। সেই জটিলতাগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট জটিলতা হলো চোখের। চোখের যে আমরা দৃষ্টিশক্তি, আমাদের হুম, যে হুম। রেটিনা, ওই রেটিনার মধ্যে এই রেটিনার যেই নার্ভ আছে, সেই নার্ভটা এফেক্ট হয়, যার ফলে দৃষ্টিশক্তিটা কমে আসে। আরেকটা হলো আমাদের যে চোখের যে লেন্স, আচ্ছা। যখন বলে না ক্যাটারাক্ট হয়েছে, ছানি হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা ডায়াবেটিস রোগীদের যাদের অনিয়ন্ত্রিত তাদের খুব তাড়াতাড়ি হয়। আচ্ছা। এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যেটা বলেছি, কিডনি। সারা পৃথিবীতে, আমাদের বাংলাদেশেও যে ক্রনিক কিডনি ডিজিজ, যেটাকে আমরা কিডনির অসুখ বলি, এই কিডনির অসুখের
এক নাম্বার কারণ হলো ডায়াবেটিস। এরপরে হাইপারটেনশন, আরও অনেক কারণ আছে। তো ডায়াবেটিসটা যাদের নিয়ন্ত্রণে না থাকে, দীর্ঘদিন ডায়াবেটিস, তাদেরই কিন্তু এই কিডনির ব্যাপারটা হয়। এটাও পরীক্ষা করে আমরা দেখি ক্রিয়েটিনিন, প্রস্রাবের সাথে প্রোটিন আছে কিনা, এগুলো দেখে বিভিন্ন ভাগ করা হয় কিডনির ফেলিওরটাকে, গ্রেড 1, 2, 3, 4 এরকম। আরেকটা ব্যাপার হলো স্নায়বিক জটিলতা। সেই জটিলতাটা হলো যেমন পা ঝিনঝিন করা, হাত পা জ্বালাপোড়া করা, রাত্রে ঘুমাতে পারে না, এগুলো হলো স্নায়ু। ওই স্নায়ুকে এফেক্ট করেছে। স্নায়ুকে এফেক্ট করার কারণে এই লক্ষণগুলো দেখা যাচ্ছে, এবং রোগী অনেক ক্ষেত্রে স্বাভাবিকভাবেও তার কাজকর্ম করতে পারে না। আবার দেখা যাচ্ছে যে তার ফোঁড়া হচ্ছে সারা শরীরে, আচ্ছা, তখনই বুঝতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই। আবার যদি এরকম দেখা যায় যে ডায়াবেটিস রোগীরা, বিশেষ করে টাইপ 1 ডায়াবেটিস রোগী যাদেরকে ইনসুলিন দিয়ে সারা জীবন চিকিৎসা করতে হবে, ইনসুলিন যদি 2 দিন 3 দিন 4 দিন বন্ধ রাখা হয়, তাহলে তাদের একটা জটিলতা ডেভেলপ করে, যেটাকে আমরা বলি ডায়াবেটিক কিটোসিডোসিস। এটা একটা জীবন মরণের ব্যাপার। রোগীকে বেশিরভাগ ক্ষেত্রে আইসিইউতে ভর্তি করতে হয়, নিবিড় পরিচর্যা কেন্দ্রে, এবং সেখানে রোগীকে সেটা চিকিৎসা দিতে হয়। ডায়াবেটিক কিটোসিস বলে একটা জটিলতা হয়। শরীরের রক্তের যে অ্যাসিড এবং ক্ষার, অম্ল এবং ক্ষার, এই দুটার ভারসাম্যটা নষ্ট হয়ে যায়, এবং রোগী অনেক ক্ষেত্রে যদি ঠিকমতো ডায়াগনোসিস না হয়, সময় মতো চিকিৎসা করা না হয়, রোগী একদম অজ্ঞান হয়ে যায়। এই কতগুলো ব্যাপার ঘটতে পারে, এগুলো হলো ইমার্জেন্সি। আচ্ছা, আরেকটা ব্যাপার হয় ডায়াবেটিস রোগীদের, ওরা দেখা যাচ্ছে যে ওষুধ নিচ্ছে, ইনসুলিন নেয় অথবা খাবার ট্যাবলেট, ওটার সাথে দেখা যাচ্ছে তার যে খাবারের, সারাদিন যে খাবে, ওই খাবারগুলোর সামঞ্জস্য হচ্ছে না। যেমন আমরা বলি সকালে নাস্তা করবে একটা টাইম 8:30 9টার মধ্যে, আবার 10টা 11টার দিকে একটু হালকা জিনিস কী নিবে এটা লেখা থাকবে, দুপুরে লাঞ্চ, এরপরে বিকাল 4টা 5টার দিকে আবার হালকা কিছু খাবে, আবার রাতে ডিনার করবে, ডিনারে কী কী আইটেম থাকবে সব খাবারের ইয়েতে থাকবে, বেড টাইম শোবার আগে আবার একটু হালকা খাবার আছে। মোটামুটি যদি এই 3টা বড় খাবার আর 3টা ছোট ছোট খাবার স্ন্যাক যদি রোগীরা ফলো করে, আর তখন ওই ওষুধ নেক অথবা ইনসুলিন নেক, হঠাৎ করে কিন্তু সুগারটা বেড়ে যায় না অথবা কমে যায় না। তো যারা ওই খাবারের ইয়েটা ফলো করতে পারে না অথচ ওষুধ নিচ্ছে, তাদের দেখা যায় হাইপোগ্লাইসিমিয়া বলে একটা ব্যাপার ঘটে, যে সুগারটা নেমে যাচ্ছে। ডায়াবেটিস রোগীদের যদি 3.5 অথবা তার নিচে নেমে যায়, তখন আমরা হাইপোগ্লাইসিমিয়া বলি, মানে রক্তে শর্করার স্বল্পতা। তখন রোগীরা দেখা যাচ্ছে কতগুলো দেখা দেয় লক্ষণ, যে রোগীর পালপিটেশন হচ্ছে, হ্যাঁ, বুক ধড়ফড় করছে, তার অস্থিরতা ঘাম হচ্ছে, তার আঙ্গুল কাঁপছে, তার খুব বাজে একটা হেডেক হচ্ছে, মাথা ধরা, এবং মেজাজ খুব খারাপ হচ্ছে। কিছু কিছু রোগী এত খিটখিটি হয়ে যায়, কিছু কিছু রোগী, এই খুব কম সংখ্যক রোগী ওরা গালিগালাজ শুরু করে দেয়। সেজন্য অফিসে এরকম কোনো একজন ডায়াবেটিস রোগী হঠাৎ করে যদি তার অ্যাবনর্মাল বিহেভিয়ার দেখা দেয়, সে যদি একটু কেমন অল্টার্ড একটা বিহেভিয়ার আচরণ শুরু করে, কলিগরাও একটু অবাক হয় যে ও এরকম করছে কেন, ও কথা কথা রেগে যাচ্ছে কেন, তখন বুঝতে হবে যে তার সুগার কমে যাচ্ছে। সেই জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য যেমন একটা টিম আমরা বলি, যে পরিবারের অন্য লোকেরাও জানবে, ক্লোজ যারা আছে, এই সুগার কমে গেলে সাথে সাথে কীভাবে গ্লুকোজ খাওয়াতে হয়, আবার ওষুধগুলো কীভাবে দিতে হয়, এর সাথে ঠিক অফিসের কলিগরাও কিন্তু জানবে যে হ্যাঁ, ওর ডায়াবেটিস আছে, ও এখন ইনসুলিন নেবে, করবে। কিন্তু আমাদের বাংলাদেশে যে ব্যাপারটা হয়, এই যার ডায়াবেটিস আছে সে আবার এটা প্রকাশ করতে চায় না তার সহকর্মীদের সাথে অথবা যেখানে কাজ করে, যার ফলে অনেকে বুঝতেও পারে না যে আসলে কি হয়েছে। যখনই একটা অফিসের কলিগদের মধ্যেও জানা থাকবে যে তার ডায়াবেটিস কমে গেলে এরকম হতে পারে, বেড়ে গেলে এই হতে পারে, এই জিনিসগুলো যদি জানা থাকে, তাহলে আর কোনো অসুবিধা নেই, রোগীকে তাৎক্ষণিকভাবে একটা ব্যবস্থা দেওয়া যায়। একেবারে যে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তা কিন্তু না। তাৎক্ষণিকভাবে কি কোনো সুগার কিংবা হ্যাঁ, কিছু তাৎক্ষণিকভাবে এই যে সুগার আছে, যেটা চিনি, এই চিনিটা চিনি বা স্যালাইন খাওয়ানো যায় 2-4 চামচ গুলে 1 গ্লাস পানির মধ্যে খাওয়াই দেবে, অথবা এমনি গুড় আছে না,
গুড়। গুড় করে খাওয়ায়। আর যদি গ্লুকোজ থাকে তাহলে তো সারারাতে সেটা কাজ করবে। গ্লুকোজ প্যাকেট পাওয়া যায়, সেখানেও যদি সর্বদানি খায় দেয়। স্যালাইন কি খাওয়ানো যায় ক্ষেত্রে, ওটস স্যালাইন? হ্যাঁ, স্যালাইনও খাওয়া যায়, কিন্তু স্যালাইনে কিন্তু কভার করবে না। স্যালাইনেও গ্লুকোজ আছে, কিন্তু সেটা ওই মাত্রায় নেই। তবে যদি রোগীর হয় পানি ঘাটতি অথবা লবণ ঘাটতি, সেখানে সোডিয়াম, পটাশিয়াম সেগুলো আসবে। হ্যাঁ, যখন হাতের কাছে কিছুই থাকবে না তখন এটা থাকলে খাওয়াই দেবে। আর কিছু না থাকলে যে কোনো খাবার খাওয়াই দিতে হবে রুগীকে। যখন দেখা যাচ্ছে রুগীটার হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, সুগার অনেক কমে গেছে, রুগী একদম কোনো কিছু বুঝতে পারে না, অলমোস্ট অজ্ঞান, তখন যদি রুগীকে খাওয়ানো হয় এটা ডেঞ্জারাস। তখন কিন্তু রুগীর রেগুলার সব ফুসফুসে চলে যায়। তখন এটা থেকে অ্যাসপিরেশন, নিউমোনিয়া হয়, বহু প্রবলেম হয়, বিশেষ করে বয়স্ক লোকদের। সেই জন্য যেটা করতে হবে, তখন আইভি ইনসুলিন দিতে হবে, গ্লুকোজ। গ্লুকোজ। গ্লুকোজের আছে, ইমার্জেন্সিতে নিয়ে আসতে হবে, সাথে সাথে ওরা ব্যবস্থা করবে। কিন্তু একবার যদি আনকনশাস হয়ে যায়, তখন ওই মুখের মধ্যে দিলে করলে কিন্তু এটা প্রবলেম। যতক্ষণ তার কনশাস লেভেল ঠিক আছে, ঠিক ততক্ষণ আপনার এই সুগারটা মুখে দেওয়া যাবে। তো জটিলতার মধ্যে এই কথাগুলো বললাম যে আসলে ডায়াবেটিস রোগীদের আরও বিভিন্ন আছে, সেই জিনিসগুলো আমরা পরে আলোচনা করতে পারবো। জি, আপনি তো বললেন যে সুগার লেভেল যখন কমে যায় তখন রোগীদের কি কি জটিলতা হয়, বা তখন সেই মুহূর্তে কি ধরনের পদক্ষেপ নিলে রোগী বেঁচে যেতে পারে। জি, তো আমি একটু জানতে চাই যে যখন সুগার লেভেলটা বেড়ে যায় তখন কি ধরনের লক্ষণ দেখা যায়, তখন রোগীকে কিভাবে বাঁচানোর জন্য পদক্ষেপ নেওয়া যেতে পারে? আসলে রক্তে যখন সুগারের মাত্রা বা শর্করার মাত্রাটা বেড়ে যায়, বিশেষ করে যখন 17 মিলিমোল বা তার উপরে চলে যায়, অনেক বেশি, তখন দেখা যায় রুগীরা ওই বারবার কেবল প্রস্রাব করতে যায়, কারণ প্রস্রাবের সাথে সুগার যায়, ওই সুগারের সাথে পানিও চলে যায়, এবং রুগীরা বারবার কেবল তার পিপাসা মেটে না, কেবল পানি খেতে থাকে, এবং রুগীটা স্বাভাবিক যে একটু কেমন একটা ঝিমুনি, হুম, কাজ করছে, সব করছে, কিন্তু একটু ঝিমাচ্ছে, বুঝতে হবে যে তখনই কিন্তু ওই যে ডায়াবেটিক কিটোসিডোসিস বললাম, রক্তের ক্ষার এবং অম্ল, অ্যাসিড বেস ব্যালেন্সটা কিন্তু হয়ে যাচ্ছে, বেশি অ্যাসিডিক হয়ে যাচ্ছে, আমরা যেটাকে ডায়াবেটিক কিটোসিডোসিস বলি। তখন দেখা যায় সেই রোগীগুলোকেও কিন্তু খুব সাবধানের সাথে, সেই জন্য ওই আমাদের যে ডায়াবেটিস রোগীদের সাথে যে তাদের আত্মীয় স্বজন বলতে হবে, কোনো রোগী যখন একটু ঝিমাচ্ছে বুঝতে হবে যে খুব খারাপ লক্ষণ, তখনই পরীক্ষা করে তার ইউরিনে কিটোন বডি দেখতে হবে, তার রক্তের সুগার কত হয়েছে দেখতে হবে, তার ইলেকট্রোলাইট কেমন আছে, সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট, ওগুলো দেখতে হবে কেমন। তারপরে তাকে দ্রুত হাসপাতালে এনে এরপরে চিকিৎসা দিতে হবে, তার আইভি নর্মাল স্যালাইন দিতে হবে, আরও অনেকগুলো ব্যাপার আছে, ইনসুলিন দিতে হবে, সুগারটাকে ধীরে ধীরে কমিয়ে তারপরে চিকিৎসাটা দিতে হবে। এটা হাইপোগ্লাইসেমিয়া, যেমন আমি বলেছি যে একটা সুগার কমে গেলে সবচেয়ে বেশি এফেক্ট হয় ব্রেন। আমাদের ব্রেনের মেন খাদ্যই হচ্ছে গ্লুকোজ। যখন রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায় তখন ব্রেনের অবস্থা খারাপ হয়ে যায়। এই 2-3 মিনিটের পরেই দেখা যায় যে ব্রেন আর টলারেট করতে পারে না, বুঝেছেন? এই আস্তে আস্তে রুগী হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। ঠিক তেমনি ডায়াবেটিসটা যখন অতিরিক্ত বেড়ে যায়, হ্যাঁ, তখনও কিন্তু ব্রেনের মধ্যে একটা হয়, এই জন্যই কিন্তু ঝিমুনি হয় কেমন। সেই জন্য আমাদের যে সমস্ত রোগীদের ইভেন আপনার ওই সুগারটা চেক না করেও এই লক্ষণগুলো দেখে বোঝা যায় যে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই, তখন ওইটাকে করে তখন সাথে সাথে তার ডাক্তারের কাছে যাবে। আর যদি যেটা বলেছি একেবারে আনকনশাস হয়ে যাচ্ছে রোগী, তখন কিন্তু আর বসে থাকলে হবে না, সাথে সাথে নিয়ে যেতে হবে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে। ওখান থেকে অনেক ক্ষেত্রে তার নিবিড় পরিচর্যা কেন্দ্রের প্রয়োজন হয়। আলহামদুলিল্লাহ, আমরা যত রোগীর এই রোগীগুলো চিকিৎসা করি, এই বলতে গেলে আপনার কোনো পেশেন্টেরই মৃত্যু হয় না, যেহেতু তাৎক্ষণিকভাবে আমরা ডায়াগনোসিস করি এবং চিকিৎসা দিয়ে আমাদের হাসপাতালে সব ফ্যাসিলিটি আছে, এই আর কি। ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসলে ব্যায়াম বা এক্সারসাইজ কতটা জরুরি, বিশেষ করে যারা হাঁটতে পারেন না, তারা আসলে কি ধরনের ব্যায়াম করতে পারে? আচ্ছা, আমি একটু ব্যাপারটা বলি। ডায়াবেটিস রোগীরা শুধু যদি কেবল তাদের ওষুধ নিত, হুম, আর ওদিক দিয়ে মনে করেন খাবার যেভাবে বলেছে সেভাবে নিচ্ছে, তাতেও কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় না। দেখা যায় যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য 3টা ব্যাপার।
একটা হলো খাবার। খাবারটা আমরা কিভাবে দেব? খাবারটা এমনভাবে দিতে হবে যে যারা মোটা তারা যেন শুকায়, হুম, ক্যালোরি একটু কম দিয়ে দিয়ে এসে তার নর্মাল বডি ওয়েটে আসলো। যারা নর্মাল বডি ওয়েট, আইডিয়াল বডি ওয়েট আছে, তাদেরকে ওই খাবারটাই দিতে হবে যেন ওই ওজনটাই মেনটেন হয়। আর যারা একেবারে আন্ডার ওয়েট, বিশেষ করে টাইপ 1 ডায়াবেটিস, আমি বলেছি ওজন কমে যায়, তারপরে স্বাভাবিক কাজ করতে পারে না ছোট ছোট বাচ্চারা, তখন তাদেরকে হাই ক্যালোরি ডায়েট দিতে হয়, ইনসুলিন দিতে হয় যেন তার ওজন বাড়ে। আর ডায়েটটাতে কিন্তু আমরা স্বাভাবিকভাবে যাদের ডায়াবেটিস নেই তারা যেমন আমরা একটা খাবার খাই, সেই খাবারে কিন্তু কার্বোহাইড্রেট আছে, ফ্যাট আছে, প্রোটিন আছে, ভিটামিন আছে, মিনারেলস আছে, আর ওয়াটার আছে। এই 6টা জিনিস আছে। আমরা কিন্তু এনার্জি পাই কিন্তু কার্বোহাইড্রেট থেকে, যেটা শর্করা, আমরা পাই প্রোটিন থেকে, আমিষ, আর আমরা পাই ফ্যাট থেকে, স্নেহ জাতীয় বা চর্বি জাতীয় খাবার। এই 3টা খাবার থেকে আমরা এনার্জি পাই। এই 3টা খাবারও কিন্তু এমনভাবে দিতে হবে যে আমরা কিন্তু একটা ধারণা যে কার্বোহাইড্রেট যেহেতু এটাই তো পরে সুগার হয়ে রক্তে যায়, কার্বোহাইড্রেটটা একদম বাদ দেবো, এটা কিন্তু ভুল। অনেকেই যে কিটো ডায়েটের কথা আজকাল ইউটিউবে বিভিন্নখানে বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য কিটো ডায়েট কিন্তু খুবই বিপজ্জনক। ওরা যে কোনো সময় ওই ডায়াবেটিক কিটোসিডোসিস হয়ে শরীরে অনেক কিটোন বডি তৈরি হবে, ইমার্জেন্সিতে তারপরে দেখা যাবে যে তার আইসিইউতে ভর্তি হচ্ছে। সেই জন্য আমাদের ডায়াবেটিস রোগীদের জন্য ওই ডায়েটটা দেওয়া যাবে না। আর যে কথাটা বলতেছিলাম যে খাবারটা এমনভাবেই দিতে হবে যেন কার্বোহাইড্রেট থাকে, যেমন 50 থেকে 60% এনার্জি কার্বোহাইড্রেট থেকে পাবে, প্রোটিন থেকে পাবে 15 থেকে 20% টোটাল ক্যালোরি, আর বাকি 25-30% ওগুলো চর্বি থেকে পাবে। সেজন্য কোনো খাবারই বাদ দেওয়া যাবে না। যদি আমরা একটা সুষম খাবার ডায়াবেটিস রোগীকে না দেই তাহলেও কিন্তু এটার কারণেই কিন্তু আবার অনেক জটিলতা দেখা দিতে পারে। সেজন্য এটা হলো খাবার। খাবার কিন্তু একটা ডায়াবেটিস রোগী, একই বয়সের একই ওজনের আরেকজন নন ডায়াবেটিক যার কোনো ডায়াবেটিস নেই, একই রকমেরই এনার্জি লাগবে, কিন্তু ডায়াবেটিস রোগীর খাবারটা এমনভাবে তৈরি করতে হবে হঠাৎ করে যেন সুগারটা না বেড়ে যায়। সে কিন্তু সবই পাবে। আর যার কোনো ডায়াবেটিস নেই তিনি যেমন ইচ্ছা মতো যা ইচ্ছা তাই খেতে পারেন যেখানে সেখানে। আমাদের ডায়াবেটিস রোগীটার একটু রেস্ট্রিকশন আছে, ওই খাবারটা ফলো করতে হবে। 2 নাম্বার হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেটাকে আপনি ব্যায়াম বলেছেন। ব্যায়াম বলতে কিন্তু এই যে জিম করা অথবা কোনো নির্দিষ্ট ব্যায়াম করা কিন্তু না। আমাদের ডায়াবেটিস রোগীরা হাঁটবে, যাদের কোনো হার্টের প্রবলেম নাই, জয়েন্টের প্রবলেম নাই, তারা দ্রুত হাঁটবে যেন তার একটু ঘাম হয়। 30 থেকে 45 মিনিট বা 1 ঘন্টা বা তারও উপর অবস্থা বুঝে, এটা ভীষণ কাজের। এটা 2 নাম্বার। আগে বলেছি খাবার। আর 3 নাম্বার হলো ওষুধ। আমাদের ডায়াবেটিস রোগীদের কারো কারো ওষুধ নাও লাগতে পারে, ওই 2টা ব্যবস্থায় কিন্তু ঠিক হয়ে যেতে পারে যাদের ডায়াবেটিসের মাত্রাটা কম। আর যাদের লাগবে তাদেরও কিন্তু ওই খাবারটা যখন ঠিক থাকবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ঠিক থাকবে, তখন ওষুধও অত বেশি ডোজে লাগবে না, ইনসুলিন নেই আর যাই নেই। এই 3টা জিনিস যারা ফলো করতে পারবে না, এই তাদেরই কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না। আর যা যা জটিলতা বলেছি ওই জটিলতাগুলো হয়। তৈরি হয়। কিন্তু যারা একদমই হাঁটতে পারেন না, হ্যাঁ, হাঁটুর ব্যথায়, তারা যারা কি করবেন? একদমই হাঁটতে পারে না তাদের ব্যাপারে আমরা যে কাজটা করি সেটা হলো, আপনি যখন কোনো একটা আমাদের ডায়াবেটিস রোগী হাঁটতে পারবে না, যেমন বয়স্ক, হার্টের অসুখ আছে অথবা হাঁটুর ব্যথা থাকতে হাঁটুর পারে। ব্যথা আছে, হাঁটতে পারে না, তখন তারা কিন্তু তার এনার্জিও কম লাগবে। আচ্ছা। আমরা যখন কাজকর্ম করি তখন আমাদের এনার্জি কিন্তু বেশি প্রয়োজন হয়, তো এনার্জি তো আসবে খাবার থেকে, তখন খাবারও বেশি। তো যারা এরকম তখন তাদের খাবার অত বেশি পরিমাণে লাগবে না। এটাও কিন্তু সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণ করবে, আচ্ছা। বুঝেছেন? আর ওই ওষুধগুলো যদি ঠিকমতো দেওয়া হয়, প্রয়োজনে মনে করেন আমরা ওই হাঁটলে যতটুকু সুগার কমে, আমরা সেটা ওই ওষুধের মাত্রাটাও একটু বাড়িয়ে দিলাম, দিলে তখন তার ওই হাঁটার জন্য যতটুকু সুগারটা নামতো, যেহেতু হাঁটতে পারছেন না সেজন্য ওষুধের মাধ্যমেও হবে। সেই জন্য ওই রুগীকে যদি পুরা ব্যবস্থাপনাটা রুগী একবার বুঝে যায়, রুগীর লোকজনেরাও বুঝে, তাহলে আর সমস্যা হয় না। আপনি খাবারের কথা বলছিলেন, খাবার নিয়ে কিন্তু এক ধরনের জটিলতা আছে যে ডায়াবেটিস রোগীরা কি খাবে, ভাত না রুটি, এটা একটু জানতে চাই। আচ্ছা, আমরা ভাতই খাই,
রুটি খাই, পরোটা খাই, গোলালু খাই, সিঙ্গারা খাই, সামোসা খাই, হ্যাঁ, যে কোনো জিনিসই আমরা খাই, এগুলো সব হলো কার্বোহাইড্রেট। তো ভাতটা আমাদের, যেহেতু আমরা ভাতের প্রতি দুর্বল, আমাদের বাংলাদেশের লোকেরা, সেই জন্য ভাতটা হয় কি, আপনার যখনই খাওয়া হয় তখন যদি তরকারি ভালো থাকে, সুস্বাদু হয়, তখন দেখা যায় চামচ দিয়ে নিচ্ছে, আবার নিচ্ছে, কয় চামচ নিলেও খবর থাকে না, যার ফলে ভাতটা বেশি খাওয়া হয়ে যায়, যার ফলে সুগারের মাত্রাটাও বেড়ে যায়। রুটির ব্যাপারটা, যেহেতু বলা হয় যে 2টা রুটি, 3টা রুটি বা 4টা, সেই রুটিগুলা কি সাইজের হবে, হ্যাঁ, কতটুকু ইয়া থাকবে, তো সেই রুটিগুলার একটা পরিমাপ করা যায়, যার ফলে ওই রুটি কিন্তু রুগীর যখন জানা থাকে যে না আমার তো আর রুটি খাওয়া যাবে না, তখন এই একটা ব্যাপার। কিন্তু অনেকেই বলে যে না আমি তো রুটি একদম পারি না, আমার এখানে গ্যাস হয়, হুম রুটি হুম আমি হুম টলারেট করতে পারি না, তখন কিন্তু রুটির বদলে কিন্তু ইয়ে দেওয়া যাবে, অন্য কার্বোহাইড্রেট দেওয়া যাবে। হুম। সেটা কি ভাত হতে পারে? আর সেটা ভাত হতে পারে, সেটা আলুর তৈরি কোনো জিনিস হতে পারে, কেমন, অন্য কোনো জিনিস দেওয়া যেতে পারে, সেটা ডায়েটিশিয়ান ঠিক করে দেবে। আমাদের ডায়াবেটিস রোগীরা যদি নিজেরা নিজেরা খাবারে এটা বাদ দেয়, ওইটা আবার খাইলো, যে হ্যাঁ এটা তো বাড়াবে না ওইটা, এটা ভুল। আমাদের প্রত্যেকটা ডায়াবেটিস রোগী, তার পুষ্টিবিদ আছে আমাদের, ওই পুষ্টিবিদের সাথে কথা বলে তার ডায়েটটা ঠিক করে নেবে, খাবারটা। তাহলে ওই পুষ্টিবিদ কিন্তু সুন্দর মতো তার বডি ওয়েট, হাইট, তার বয়স, তার কি কাজ করে, কতটুকু তার এনার্জি লাগবে, সেইভাবে সুন্দর একটা খাবারের পরিকল্পনা করে দিতে পারে। ডায়েট চার্ট করে দিবে হ্যাঁ, একটা। এটা যখন ডায়াবেটিস রোগীরা ফলো করবে, তখন দেখা যাবে যে তার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আছে। আমাদের দেখা যায় 15-20 বছরের ডায়াবেটিস রোগী বলে, স্যার এই ওষুধ তো নিচ্ছি, ডায়াবেটিস তো, আপেল খাওয়া যাবে? ঠিক আছে স্যার, ওই যে আঙ্গুর খাওয়া যাবে? কিন্তু রোগীর 15-20 বছর ডায়াবেটিস। এই রোগীটাই যদি প্রথম থেকে একজন পুষ্টিবিদের এই খাদ্য তালিকায় যদি থাকতো, তাহলে এই প্রশ্নগুলো আমাদেরকে কোনোদিন করতো না। এটা তখন জেনেই যেতেন যে হ্যাঁ, আসলে কোন খাবারটা সেই খাওয়া যাবে, জন্য কোনটা খাওয়া যাবে না। আমাদের ডায়াবেটিস রোগীদের খাবারটা খুবই ইম্পর্টেন্ট। আরও বিশেষ বিশেষ সময় যখন সে সিক হবে কোনো রোগী, তখন তো ওই খাবার খেতে পারবে না, তখন এই সিক হয়ে গেলে তখন খাবারটা কেমনে দিতে হবে, লিকুইড খাবার, দুধ দিবে বা অন্য কীভাবে দিয়ে এনার্জিটা মেনটেন করবে, ক্যালোরি। আবার দেখা যায় যে রোজা, ডায়াবেটিস রোগীরা রোজা রাখতে চায়, এবং তখন কি করবি, তখন ডাক্তারের পরামর্শ নিতে হবে অন্তত রোজার 2-3 মাস আগে, সাথে ডায়েটিশিয়ানের একটা পরামর্শ যে রোজাতে আপনি এভাবে এভাবে খাবারটা করবেন। তখন ডাক্তার সাহেব বলে দিবে যে ওষুধটা, এই সকালের ওষুধটা আপনি ওই ইফতার আগে খান, ওই সেহরির আগে ওই ওষুধটা নেন। এটা সুন্দর করে বলে দিলে ওই রোজার মাসটা কিন্তু তার হঠাৎ করে কিন্তু সুগার কমে যাবে না, আবার সুগারটা বেড়েও বেরো যাবে না। যাবে না। মোট কথা হচ্ছে একজন হুম। ডায়াবেটিস রোগীকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং একই সঙ্গে ডায়েটিশিয়ানের পরামর্শে তাকে খাবারটা খেতে হবে। হ্যাঁ, এবার একটু জানতে চাই যে ডায়াবেটিস শনাক্ত করতে গেলে আসলে কোন কোন পরীক্ষাগুলো জরুরি? হ্যাঁ, ডায়াবেটিস একটা ল্যাবরেটরি টেস্ট। একটা তো হলো রোগীর লক্ষণ দেখে আমরা বুঝবো, কিন্তু এটা কনফার্ম না। হুম 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 যেমন আমি টাইপ 2 ডায়াবেটিস রোগীদের বলেছি তেমন লক্ষণই থাকে না। হুম হুম। তখন যখন এরা পরীক্ষাটা করবে, আমাদের একটু বলিনি, আমাদের দেখা যায় আমাদের অভিজ্ঞতা থেকে যেটা বলি, পার্কে হাঁটতে গেল সকালবেলা, বন্ধু বান্ধবরা আছে সবার সাথে, ওখানে কিছু লোক বসা থাকে তার সুগার মাপে, প্রেশার মাপে, ওখানে দেখলো, দেখে বললো যে ও আপনার 7-8 আছে, এটা তো তেমন কিছু না, একটু সুগার টুগার কম খায়েন, কোনো অসুবিধা নেই। এই প্র্যাকটিসটা যেন ডায়াবেটিস রোগীরা না করে। আর ঘরের মেশিন দিয়ে যেই পরীক্ষা, এটা দিয়ে কিন্তু ডায়াগনোসিস হবে না, তাকে পরীক্ষা করতে হবে ভেনাস ব্লাড, ল্যাবরেটরিতে এসে একটা খালি পেটে রক্ত ইয়াটা কত, এটা যদি 7 অথবা তার উপরে যায়, আর নাস্তার 2 ঘন্টা পরে, অথবা আমরা যখন মনে করি যে একটা সুগার ইয়েতে সুগার দিয়ে গ্লুকোজ দিয়ে শরবত বানিয়ে তারপরে খাওয়াবো, তার 2 ঘন্টা পরে যদি 11.1 মিলিমল অথবা তার উপরে থাকে, তখন আমরা ডায়াবেটিস বলি। থেকে 10 আসলে কি ডায়াবেটিস ধরা হয়? 10 আসলে আমরা কিন্তু ডায়াবেটিস বলবো না, খাবার 2 ঘন্টা পরে। কিন্তু এটা বর্ডার খাবার লাইন। 2 ঘন্টা পরে একটু বলি, সাধারণত সুগারটা থাকবে 7.8, 7.8 মিলিমলের নিচে।
যাদের 7.8 মিলিমোলের উপরে, কিন্তু 11.1 বলেছি, তার হ্যাঁ, উপরে না, হ্যাঁ, হ্যাঁ। এর মধ্যে। আর যাদের একদম সকালে খালি পেটে 6.1 থেকে এই 6.9 মধ্যে, 7 হয় নাই, হুম, হুম। তাদেরকে আমরা বলি প্রি ডায়াবেটিস। তারা কিন্তু ডায়াবেটিস না, ওই যে কথাটা বলেছিলাম বর্ডার, বর্ডার লাইন। মাঝখানে। তো আপনি যে 10 বলেছেন, এটা যদি খাবার 2 ঘন্টা পরে হয় তাহলে কিন্তু আমরা ডায়াবেটিস বলবো না, আমরা বলবো এটা হয়তো প্রি ডায়াবেটিস হতে পারে। তখন ওই পরীক্ষাগুলো করে এটাকে কনফার্ম করব। আর আরেকটা পরীক্ষা আছে, এটা হলো হিমোগ্লোবিন A1C। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, আমরা বলি HbA1c। এটা কিন্তু গ্লুকোজ না, এটা আমাদের যে রক্তের হিমোগ্লোবিন দেখে আমরা বলি না যে রক্ত শূন্যতা, হিমোগ্লোবিনটা কম, ওই হিমোগ্লোবিনেরই একটা পার্ট আপনার পরীক্ষার জন্য আমরা দেখি। এটাকেই বলে HbA1c। ওইটার একটা মাত্রা আছে, ওইটা 3 মাসের সুগারের পরিমাপটা নির্ধারণ করে। ওটা যদি আপনার ওটা 5.6 বা তার নিচে থাকে, তাহলে আমরা নর্মাল বলি যে ডায়াবেটিস হয়তো নাই। আর যদি এটা 5.7 থেকে 6.4% থাকে, তাহলে আমরা বলি প্রি ডায়াবেটিস। এটা যদি 6.5 অথবা তার উপরে চলে যায়, তখন আমরা বলি ডায়াবেটিস। এরপরে ডায়াবেটিস কতটা আছে এটাকে বিভিন্ন গ্রেড করা হয় বোঝার জন্য। তো মোটামুটি ডায়াবেটিস নির্ণয়ের জন্য, বোঝার জন্য এই পরীক্ষাগুলি করা হয়। ডাক্তার মানন সরকার, আরেকটা বিষয় জানতে চাই যে যৌন সমস্যা বা মানসিক দুর্বলতা কিংবা মানসিক চাপ, এগুলোর সঙ্গে কি ডায়াবেটিসের কোনো সম্পর্ক রয়েছে কিনা? আচ্ছা, আমরা আমাদের বডিতে 2 ধরনের স্ট্রেস পড়ে। একটা হলো মেন্টাল প্রেশার। হুম। কেউ যদি খুব একটা টেনশনে থাকে, কোনো একটা জিনিস নিয়ে খুব একটা ইয়ের মধ্যে থাকে, আমরা যেটা মেন্টাল স্ট্রেস বলি, এই হলো একটা। আরেকটা হলো আমরা যে কাজকর্ম করি, এই যে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি, এর মধ্যে কিন্তু হার্ড অ্যাক্টিভিটি আছে। যেমন যারা রিক্সা চালায়, যারা কোদাল দিয়ে মাটি কেটে অনেক কায়িক পরিশ্রম করে, তাদেরও একটা স্ট্রেস বডিতে পড়ে, এটাকে বলি ফিজিক্যাল স্ট্রেস। আর যেটা বললাম মেন্টাল স্ট্রেস, এই ফিজিক্যাল স্ট্রেসটা যাদের বডির উপর পড়ে তাদের কিন্তু সুগারটা কমে আসে। আচ্ছা, যারা কায়িক শ্রমটা বেশি করে তাদের সুগারটা হুট করে কিন্তু বাড়ে না। কমে যায়। হ্যাঁ, আর যারা মেন্টাল স্ট্রেস, তাদের একটু আধটু সুগার একটু বাড়তে পারে, কিন্তু এটা গুরুত্বপূর্ণ না। অনেকেরই ধারণা যে মেন্টাল স্ট্রেস একটা জিনিস নিয়ে ভাবতেছে, এই জন্য সুগার নিয়ন্ত্রণ হয় না। মেন্টাল স্ট্রেস নিয়ে অনেক গবেষণা হয়েছে, সেখানে দেখা গেছে মেন্টাল স্ট্রেসের কিন্তু ইফেক্ট আছে, কিন্তু সিগনিফিক্যান্ট ইফেক্ট বা গুরুত্বপূর্ণ একটা ইফেক্ট কিন্তু নাই। ডায়াবেটিস হওয়ার জন্যও নাই এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্যও নাই। বুঝেছেন? তো আপনি যদি যেটা বললেন যে একটা হলো কায়িক শ্রম, সেটা ভালো দিক ইয়ে করবে, আর মেন্টাল ইয়েটা সামান্য একটু সুগার বাড়তে পারে, আর পার্সন টু পার্সন একটু ভেরি করতে পারে। কারো কারো দেখা যায় মেন্টাল স্ট্রেসে ভালোই সুগার বেড়েছে, কিন্তু অ্যাজ এ হোল যখন বিভিন্ন গবেষণা হয়েছে আমাদের বাংলাদেশে এবং বাইরে, আমিও করেছি গবেষণা 1993-94 সালে, এই যে বারডেমে আমার থিসিস করেছি। তো সেখানেও আমি দেখেছি যে মেন্টাল স্ট্রেসের থেকে ফিজিক্যাল স্ট্রেসের ইয়েটা ভালো, পজিটিভ। আর মেন্টাল স্ট্রেসের জন্য একটু বাড়তে পারে, কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্যালি আমরা এটাকে অতটা গুরুত্বপূর্ণ মনে করি না। বাংলাদেশে ডায়াবেটিস এত দ্রুত বাড়ছে কেন? এর কারণটা কি? আচ্ছা, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে কিন্তু ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। আমি বলেছিলাম যে বর্তমানে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় আপনার 89 কোটি সারা পৃথিবীতে। বাংলাদেশে প্রায় 1.5 কোটির 1.5 কোটি। কাছাকাছি। এটা বাংলাদেশ না, সারা পৃথিবীতে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। সেটার একটা বিরাট কারণ হলো আমি যেটা বলেছি, যে একটা বংশগত ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হলো জীবনযাত্রা কিভাবে চলছে। আপনি আমাদের বাংলাদেশেই দেখেন না, এখন যেটা বাচ্চাগুলা পড়ালেখা করে, তাদের যে টিন এজে যে ইয়ে করে, স্কুলে দেখা যায় ভালো মতো খেলতেও পারে না।
একটা সাবজেক্টের জন্য অনেকগুলো টিচার আসে, সারাদিন কেবল পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব একটা হয় না, এবং তারা অনেকে একটা জাঙ্ক ফুড খাচ্ছে, দেখা যাচ্ছে মোটা হচ্ছে। যে যত মোটা হবে তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। সেই জন্য আমাদের এই বাচ্চাগুলো অল্প বয়সেই দেখা যায়, আমি বলেছি টাইপ 2 ডায়াবেটিস কিন্তু 30 বছরের উপরে। আজকাল কিন্তু আমরা 10-12 বছর, 15-16 বছরের এরকম মোটা এই বাচ্চাদের দেখা যাচ্ছে ফ্র্যাঙ্ক ডায়াবেটিস। তো কাজে জীবনযাত্রার একটা ব্যাপার আছে। আর যাদের বংশের মধ্যে মনে করেন বাবা মার ডায়াবেটিস আছে, ঠিক তারাই যখন এই বেশি খাবার খাচ্ছে, মোটা হচ্ছে, তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে, বুঝেছেন? তো সারা পৃথিবীতেই এখন আপনি দেখবেন এই বাংলাদেশ কেন, ওই সারা পৃথিবীতেই বিভিন্ন, আমি তো ইউরোপ আমেরিকা যেখানে হয়তো দেখা যাচ্ছে যে আমাদের একটু প্লেন আসতে দেরি হচ্ছে বা সবাই কিন্তু আপনার টাচ মোবাইল, হ্যাঁ, মোবাইল ল্যাপটপ, নিয়ে সবাই ব্যস্ত। এই কারো দিকে কারো মনোযোগ নেই, বুঝেছেন? এই প্লেনে উঠেছে সেখানেও কিন্তু আপনার কাজ হচ্ছে। তো যার ফলে তারা মনে করছে যে আমার অনেক কিছু, সারা পৃথিবী আমার মুঠে। এজন্য তারা যে একটু কায়িক শ্রম করবে এটা করে না, এই বড়রাও করে না, এই ছোট যারা আছে কিশোর বয়সের এরাও করে না। বাবা মারও অত গুরুত্ব সহকারে বলে না যে তুমি একটু খেলাধুলা করো, তুমি খাবারটাকে একটু ইয়ে করো, তুমি মোটা হও না। বাবা মনে করে আহারে সামনে ম্যাট্রিক পরীক্ষা, গোল্ডেন জিপিএ না পেলে কেমনে হবে, তারা আরও বেশি বেশি খাওয়ায়, এই দুধ 1 গ্লাস আরও না, আবার আরও খেতে হবে, এরকম করতে করতে সে মোটা হয়, হয়তো বা ভালো রেজাল্ট করে, কিন্তু একটা ভালো একটা এমন একটা অবস্থায় সে চলে যায় মরণঘাতী, সে ডায়াবেটিস কিন্তু তার শরীরে বাসা বাঁধে, ওটা কিন্তু সারা জীবনের অসুখ একদম ডাক্তার ডায়াবেটিসটা। মান্নান সরকার, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে শেষ প্রশ্ন করতে চাই। আপনি যৌন দুর্বলতা সম্পর্কে একটু বলেছিলেন, জি জি। আচ্ছা এই ব্যাপারটা একটু বলি। যৌন দুর্বলতাটা এটা হচ্ছে আমাদের যে সেক্সুয়াল ব্যাপারটা মেল, ওখানে ইরেকটাইল ডিসফাংশনটা খুব কমন ডায়াবেটিস রোগীদের, অনেক দিন যাদের ডায়াবেটিস আছে, এটাকে আমরা বলি ইম্পটেন্স। তো এই অবস্থাটা হয় কতগুলো কারণে। আমি বলেছিলাম যে ডায়াবেটিসের যখন জটিলতা হয় তখন স্নায়ু এফেক্ট করে, বলেছি না? স্নায়ু, ওই আমাদের শরীরে কতগুলো স্নায়ু আছে, একটা হলো অটোনমিক, আরেকটা হলো সোমাটিক। তো অটোনমিক যে স্নায়ুগুলা এখানে আছে সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, এগুলার সাপ্লাই কিন্তু আপনার ওই যৌনাঙ্গে আছে। তখন ওই স্নায়ু যখন দুর্বল হয় তখন রক্ত চলাচল কিন্তু কমে যায়। রক্ত চলাচল যখন বেশি হবে তখনই কিন্তু ইরেকটাইল ইয়েটাতে আর প্রবলেম হবে না। এজন্য দেখা যায় যে তাদের ইরেকটাইল ডিসফাংশন হয়ে তারা কিন্তু এই সেক্সুয়াল এই প্রবলেমটাতে ভোগে। এটা ডায়াবেটিস রোগীদের বেশি হয়। তবে এই যৌন দুর্বলতাটা ডায়াবেটিস রোগীদেরও অনেকেরই দেখা গেছে তার স্নায়ু সব কিছু ঠিক আছে, শুধুমাত্র তার যে একটা মানসিক চাপ, যে আমার জানি কী হয়ে যাবে, কি হবে, ওইটার কারণেই কিন্তু তার সেক্সুয়াল ইয়েটা একটু প্রবলেম হচ্ছে। আর বেশিরভাগ রোগীদের কিন্তু এটা মানসিক ব্যাপার, দেখা যাচ্ছে ওই মেন্টাল ইয়েটাকে আপনি ঠিক করে দেন, ওই সব ঠিক হয়ে যাচ্ছে। ডাক্তার মান্নান সরকার, ডায়াবেটিস নিয়ে ভয় দূর করতে আপনার 1 মিনিটের একটা বার্তা আমরা শুনতে চাই। আমি যে কথাটা বলবো, ডায়াবেটিসকে অনেকে মরণঘাতী অসুখ বলে, ডায়াবেটিসকে অনেকে নীরব ঘাতক বলে, যে নীরব ঘাতক শরীরে বাসা বেঁধেছে। আমি একজন ডায়াবেটিস এবং হরমোন রোগ বিশেষজ্ঞ হিসাবে বলবো এই শব্দগুলো যেন আমরা ব্যবহার না করি, কারণ এগুলো খুব ভীতির, ভয়ঙ্কর একটা কিছু। আমাদের রোগীরা কিন্তু আতঙ্কিত হয়ে যায় যে আমার এত কিছু হলো, তখন সে মেন্টালি ডিপ্রেসড হয়ে যায়, হ্যাঁ, তখন আরও প্রবলেম দেখা দেয়। কিন্তু আমরা যদি বলি যে আপনি কিন্তু ভয় পাবেন না, ডায়াবেটিস অসুখটা নিরাময়যোগ্য যদি নাও হয়, এটা কিন্তু প্রতিরোধযোগ্য প্লাস এটা চিকিৎসাযোগ্য। যেমন আমরা আর্লি এতে যদি বুঝতে পারি যে তার ডায়াবেটিসের দিকে যাচ্ছে, প্রি ডায়াবেটিস, তখন কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি, প্রিভেন্টিভ। আরেকটা হলো যাদের ডায়াবেটিস হয়ে গেছে তাদেরকেও চিকিৎসা দিয়ে কিন্তু সুগারটাকে একটা কন্ট্রোলে রাখতে পারি যাতে জটিলতাগুলো না হয়।
শুধুমাত্র বলতে হবে যে আপনি একা না। বাংলাদেশে আমি বলেছি প্রায় ১.৫ কোটি লোক ডায়াবেটিসে ভুগছে। আপনি প্রথমেই বলেছেন যে ১০ জনের মধ্যে একজন অ্যাডাল্ট ডায়াবেটিসে আক্রান্ত। আসলেই তাই। আরও একটা ব্যাপার, আমাদের প্রায় অর্ধেক রোগী জানে না যে তাদের ডায়াবেটিস আছে। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে। এই জন্য আমরা যেই পরিসংখ্যানটা দিচ্ছি এটা হলো যারা রেজিস্টার্ড ডায়াবেটিস রোগীর নাম করা তাদের। ধারণা করা হয় যে প্রায় অর্ধেকের উপর রোগী এই এখনো জানে না যে তাদের ডায়াবেটিস আছে, কিন্তু ডায়াবেটিস ক্যারি করে চলছে। তো সেজন্য আমি যে কথাটা বলবো, আপনারা সচেতন হন। বিশেষ করে যাদের বাবা মার ডায়াবেটিস আছে তারা মোটা হবেন না, তারা বেশি খাবেন না প্রয়োজনের অতিরিক্ত, তারা অলসভাবে সময় কাটাবেন না। আর যদি আপনার সুগার একটু দেখেন যে সামান্য বেড়েছে, সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেবেন যাতে আপনি পুরোপুরি ডায়াবেটিসের হাত থেকে বাঁচতে পারেন। আর ডায়াবেটিসকে নিয়ে আতঙ্ক না, আপনারা সচেতন হবেন যে হ্যাঁ, ডায়াবেটিস একটা অসুখ আমার হয়েছে, এটা সারা পৃথিবীতে বহু মানুষ আছে, অনেকেরই ঘরে ঘরে ডায়াবেটিসের হচ্ছে। কাজে আমি ডিপ্রেসড হব না। আমি যেখানে যে কাজ করছি ওই কাজটা আমি যাদের ডায়াবেটিস হয়নি তাদের থেকেও ভালো সার্ভিস দেবো এই ডায়াবেটিস নিয়েই। এরকম একটা মনোবল রাখেন, দেখবেন আপনি পুরোপুরি একটা সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। কাজে ডায়াবেটিস অসুখটাকে নিয়ে একেবারে ডিপ্রেসড হয়ে একেবারে অবসাদ, মানসিক অবসাদ হয়ে হলে কিন্তু আপনার আরও ক্ষতি। আপনি এই নিজের ক্ষতিটা কখনোই করবেন না, কারণ এই সমাজকে, এই দেশকে, পুরো পৃথিবীকে আপনি একজন মানুষ হিসেবে দেওয়ার অনেক কিছু আছে। আমাদের ডায়াবেটিস রোগ নিয়ে অনেকে বড় বড় কত মহান কাজ করছে, আপনি খোঁজ নিলে দেখবেন যে তার ডায়াবেটিস আছে এবং তারা ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, তারা রাষ্ট্র চালাচ্ছে সুন্দর মতো, এবং তাদের কোনো অসুবিধা হচ্ছে না। আপনি কিন্তু নিজেকে কিন্তু কখনো মনে করবেন না যে আমার কি জানি হয়ে গেল, আমি জানি কি অপরাধ করেছি, কি পাপ করেছি, আমার ডায়াবেটিস হলো। এগুলো একেবারে কুসংস্কার, এগুলো একেবারে কখনো মাথায় জায়গা দেবেন না। আমি এই কথাটাই বলবো আমার দর্শক শ্রোতাদের এবং আমাদের রোগীদের জন্য। এটা তো আতঙ্কিত না হয়ে একেবারে আতঙ্কিত মনোবল না ভেঙে জি মানসিক সাহস এবং শক্তিটা রাখতে হবে। ডাক্তার মান্নান সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আর বাংলা নিউজকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আশা করছি আপনার মূল্যবান পরামর্শগুলো আমাদের দর্শকদের অনেক উপকার আসবে। সুপ্রিয় দর্শক, ডায়াবেটিস কোনো অভিশাপ নয়। ডায়াবেটিস হলো একটি সতর্ক সংকেত, যেটা আমাদের বলে দেয় এখনই জীবনযাপনে পরিবর্তন আনার সময়। আজকের আলোচনা থেকে আমরা পরিষ্কারভাবে বুঝেছি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব। নিয়মিত পরীক্ষা, সঠিক খাদ্যাভ্যাস ও চিকিৎসকের পরামর্শই হলো সুস্থ থাকার মূল চাবিকাঠি। অবহেলা করলে ক্ষতি, সচেতন হলে জীবন স্বাভাবিক। আজ এই পর্যন্তই। হ্যালো ডক্টরের পরবর্তী পর্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আবারও হাজির হব নতুন একটি স্বাস্থ্য বিষয় নিয়ে। স্বাস্থ্য সুরক্ষা নির্ভরযোগ্য তথ্য পেতে বাংলা নিউজে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।